বর্তমানে আমাদের দেশে যেসব সঙ্গীত রীতির প্রচলন আছে, সঙ্গীত বিশারদ পণ্ডিতরা তাদেরকে তিনটি স্থূল শ্রেণীতে বিভক্ত করেছেন। এগুলি হলো লোকসঙ্গীত, নাগরিক সঙ্গীত ও দরবারি সঙ্গীত। আধুনিক দরবারি সঙ্গীতের রীতিসমূহের মধ্যে পড়ে ধ্রুপদ, খেয়াল, টপ্পা ও ঠুংরি। টপ্পা বাংলার নিজস্ব গীতরীতি নয়, এর উৎস লুকিয়ে আছে উত্তর পশ্চিম ভারতে, বিশেষত পাঞ্জাবে। টপ্পা আদতে একটি হিন্দি শব্দ, যার আক্ষরিক অর্থ হল উল্লম্ফন বা লাফানো। টপ্পা গান কলকাতা অঞ্চলের একটি লৌকিক গান। এটি পাঞ্জাব অঞ্চলের মূল গানের সাথে মিল থাকলেও বাংলায় এটি রাগাশ্রয়ী গান হিসাবে পরিচিত। রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবু এর উদ্ভাবক বলে পরিচিত। অষ্টাদশ শতকের শেষভাগে পাঞ্জাব অঞ্চলের লোকগীতি টপ্পা গানের প্রচলন শুরু হয়। প্রধানত উটের গাড়ি চালকের মুখেই টপ্পা গান বেশি শোনা যেত। শরী মিয়া নামে একজন সঙ্গীতজ্ঞ টপ্পা গানগুলোকে সাংগীতিক আদর্শে সাজিয়ে সম্পূর্ণ আলাদা একটি গায়ন পদ্ধতি উদ্ভাবন করেন। এ পদ্ধতি অনুসরণ করে রামনিধি গুপ্ত বা নিধুবাবু বাংলা টপ্পা রচনা করেন। এখানেই ভারতীয় বা হিন্দুস্থানি রাগসঙ্গীতের ধারার সঙ্গে বাংলা রাগসঙ্গীত চর্চা যুক্ত হয়। পরবর্তীতে টপ্পার কালী মির্জা, বাংলা ভাষার ধ্রুপদ রীতির প্রবর্তক রামশঙ্কর ভট্টাচার্য এবং বাংলা ভাষায় বাংলা ভাষায় খেয়াল রচয়িতা রঘুনাথ রায় বাংলা গানকে আরও সমৃদ্ধ করে হিন্দুস্থানি রাগসঙ্গীতের ধারার সঙ্গে যুক্ত করেন। টপ্পার উৎপত্তি কখন এবং কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে নানা রকমের গল্প আছে। টপ্পা গানের উৎপত্তি বিষয়ে ক্যাপ্টেন উইলার্ড লিখেছেন যে এটি আসলে পাঞ্জাবের উটচালকদের গান। কারো কারো মতে মুঘল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে গোলাম নবী নামে এক গায়ক প্রথমে পাঞ্জাবি ভাষায় এর প্রচলন করেন। এ বিষয়ে বিশিষ্ট সঙ্গীততত্ত্ববিদ রাজেশ্বর মিত্রের অভিমত একটু ভিন্ন। তিনি তার বাংলায় গীতিকার ও বাংলা গানের নানাদিক গ্রন্থে টপ্পার উৎস সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, টপ্পা ছিল রাজপুতানার উষ্ট্রচালকদের গীত, অর্থাৎ উটচালকদের গীত। শোনা যায় মধ্যপ্রাচ্য থেকে যেসব বণিক উটের পিঠে চেপে বাণিজ্য করতে আসতো, তারা সারা রাত নিম্নস্তরে টপ্পার মতো এক প্রকার গান গাইতে গাইতে আসতো। কিন্তু অনেকেই এই কথা মানতে রাজি নন। তবে আদি টপ্পাতে পাঞ্জাবি ভাষার আধিক্য রয়েছে। এই বিচারে বলা যায় পাঞ্জাবের লোকগীতি থেকে এই গানের সূত্রপাত ঘটেছিল। হয়তো অন্যান্য পেশার মানুষদের সাথে উটচালকরা এই গান গাইতেন। তাদের গানের দানাদার তানকেই বলা হতো জমজমাট। ক্যাপ্টেন উইলার্ডের উদ্ধৃতিকে অনুসরণ করে রাজেশ্বর মিত্র তার বাংলার গীতিকার ও বাংলা গানের নানা দিক গ্রন্থে টপ্পার উৎস সম্পর্কে লিখেছেন, টপ্পা ছিল রাজপুতানার উষ্ট্রচালকদের গীত। শোনা যায় মধ্যপ্রাচ্য থেকে যেসব বণিক উটের পিঠে চেপে বাণিজ্য করতে আসতো, তারা সারা রাত নিম্ন স্বরে টপ্পার মতো এক প্রকার গান গাইতে গাইতে আসতো। তাদের গানের দানাদার তানকেই বলা হতো জমজমা। আসলে জমজমা শব্দে দলবদ্ধ উষ্ট্র বোঝায়। সাধারণত উষ্ট্র বিহারীদের গানও এই শব্দের আওতায় এসে গেছে। লাহোরে উট বদল হতো। এই লাহোর থেকেই টপ্পার চলটি ভারতীয় সঙ্গীতে অনুপ্রবিষ্ট হয়েছে। বাংলা টপ্পার আদিপুরুষ কালী মির্জা। 1780 থেকে 81
খ্রিস্টাব্দের দিকে তিনি সঙ্গীত শিক্ষা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তিনি হুগলিতে এসে বসবাস শুরু করেন। এখানেই তিনি বাংলা টপ্পা গানের চর্চা শুরু করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক ছিলেন। তিনি নিধুবাবুর অনেক আগে থেকে বাংলা টপ্পার প্রচলন করেন। উল্লেখ্য, ছাপ্পা থেকে ছাপড়ার সরকারি চাকরি ছেড়ে দিয়ে 1794 সালে প্রত্যাবর্তন করেন কলকাতায়। সময়ের নিরিখে বাংলা টপ্পার আদিপুরুষ বলতে কালী মির্জাকে বিবেচনা করা হয়। বাংলা টপ্পা জনপ্রিয়তা লাভ করেছিল রামনিধি গুপ্ত তথা নিধিবাবুর সূত্রে। 1776 খ্রিস্টাব্দে তিনি সরকারি রাজস্ব আদায় বিভাগে চাকরি লাভ করেন। এই বছরেই তিনি বিহারের ছাপড়া জেলার কালেক্টর অফিসে দ্বিতীয় কেরানি হিসাবে কাজ শুরু করেন। ছাপড়াতে প্রথম তিনি এক ওস্তাদের কাছে রাগ সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। পরে ছাপড়া জেলার রতনপুরা গ্রামের ভিখন রামস্বামীর মন্ত্র শিষ্য হন। এই সময়ে তিনি উত্তর ভারতের বিভিন্ন ধরনের গানের সাথে পরিচিত হয়ে ওঠেন এবং বিভিন্ন সঙ্গীত শিল্পীদের কাছে রাগ সঙ্গীত শেখান। এই সময় লখনৌ অঞ্চলে সরি মিঞ্চার টপ্পা জনপ্রিয় হয়ে উঠেছিল। বিভিন্ন শিল্পীদের মাধ্যমে তার সম্ভবত ওই টপ্পার সাথে পরিচয় ঘটেছিল। 1794 খ্রিস্টাব্দে তিনি ছাপড়া থেকে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে আসার পর নিধিবাবু টপ্পার আদর্শে বাংলা গান রচনা করে ধ্রুপদী সঙ্গীতের সাধনায় নিমগ্ন হলেন। তার প্রথম আশ্রয়স্থল হল শোভাবাজারের কাছে একটি আটচালা। সেখানে প্রায় প্রতি সন্ধ্যায় বসাতে লাগলেন বৈঠকি গানের মজলিস। তাতে আকৃষ্ট হতে লাগলো ওই তল্লাটের যুব সম্প্রদায়। শুধু গান শোনাতে নয়, আগ্রহীদের তিনি তালিম দিতে থাকলেন ওস্তাদি সঙ্গীত ও উচ্চাঙ্গের বাংলা গানে। বাংলা সঙ্গীতের জগতে নতুন এক পর্বের সূত্রপাত হলো। এই আসরে তিনি আনুষ্ঠানিকভাবে টপ্পার সূচনা করেন। পরে এই আসরের আয়োজন হতো বাগবাজারের রসিকচাঁদ গোস্বামীর বাড়িতে। এই সকল আসরের ভেতর দিয়ে রামনিধি গুপ্তের গান হয়ে যায় নিধিবাবুর গান বা নিধুবাবুর টপ্পা। কালী মির্জা এবং নিধুবাবুর পরে বাংলা টপ্পাকে সচল রাখেন শ্রীধর কথক। শ্রীধর সযত্নে কালী মির্জা এবং নিধুবাবুর টপ্পাকে ধারণ করতে সক্ষম হয়েছিলেন। তবে তার গানে নিধুবাবুর প্রভাবই বেশি। এরপর পশ্চিমা টপ্পা শিখে বাংলা টপ্পার জগতে আসেন মহেশচন্দ্র মুখোপাধ্যায়। সঙ্গীতে তার অসাধারণ দখলের কারণে তিনি মহেশ ওস্তাদ নামে খ্যাত হয়েছিলেন। মহেশচন্দ্র 1850 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত তার বাংলা টপ্পাকে সজীব করে রেখেছিলেন। এরপরে শ্রী রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন টপ্পা সঙ্গীতের শেষ জনপ্রিয় গায়ক। উত্তর ভারতীয় সঙ্গীতে অর্ধশাস্ত্রীয় সঙ্গীত হিসাবে টপ্পা একটি বিশেষ স্থান দখল করে আছে। একটি হিন্দি শব্দ যার আক্ষরিক অর্থ হল উল্লম্ফন বা লাফানো। সংস্কৃত লম্ফ শব্দ রূঢ়ি অর্থ প্রযুক্ত হিন্দুস্তানি সঙ্গীত গৃহীত হয়েছিল। এর অর্থ সংক্ষেপ।
রূঢ়ি। গানের ক্ষেত্রে অবশ্য এর রূঢ়ি অর্থ প্রযুক্ত, যার তাৎপর্য হলো সংক্ষেপ। সম্ভবত এটি ধ্রুপদ কিংবা খেয়ালের তুলনায় সংক্ষিপ্ত বলে এর এমন নাম। হিন্দিতে টপা শব্দটি গৃহীত হয়েছিল, পরবর্তীতে এই শব্দটি দাঁড়ায় টপ্পা। বিশেষত টপ্পা করুণ রস, প্রেম এবং প্রধানত বিরহকে বিষয়বস্তু করে রচিত বলে টপ্পার উপযোগী কিছু বিশেষ রাগও আছে, যেমন ভৈরবী, খাম্বাজ, দেশ, সিন্ধু, কালাংড়া, ঝিঝিট, পিলু, বারোয়া প্রভৃতি। নিধিবাবুর রচিত গানের বিরহের প্রকাশ কত মার্জিত, পরিশীলিত। নিধিবাবুর টপাতে প্রেমের এমন অকপট আত্মপ্রকাশ ঘটেছিল যা ইতিপূর্বে দেখা যায়নি। তিনি পুরুষ শাসিত সমাজে নারীকেও দিয়েছিলেন পুরুষের সমতুল্য ব্যক্তি মানুষের মর্যাদা, তুলে ধরেছিলেন নারীর অভিমান, মনোবেদনা, হৃদয়ের তপ্ত আবেগ, সর্বোপরি নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য, যা রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তাই নিধিবাবুর গান তার জীবন অবস্থাতেই প্রায় নিষিদ্ধ হয়ে গেল। সময়ের হিসাবে কালী মির্জা ছিলেন টপ্পা গানের ক্ষেত্রে রামনিধি গুপ্ত পরবর্তী একজন গায়ক ও গীতিকার। তবে জনপ্রিয়তায় নিধুবাবু টেক্কা দিয়েছিলেন কালী মির্জাকে। কালী মির্জা ছিলেন রাজা রামমোহন রায়ের সঙ্গীত গুরু এবং বর্ধমান রাজার সভা গায়ক। টপ্পার এই দুই সমকালীন শিল্পীর পারস্পরিক তুলনা করলে দেখা যাবে যে ধর্মনিরপেক্ষ গানে নিধুবাবুর আগ্রহ ছিল। টপ্পার এই দুই সমকালীন শিল্পীর পারস্পরিক তুলনা করলে দেখা যাবে যে ধর্মনিরপেক্ষ গানে নিধুবাবুর আগ্রহ ছিল, কিন্তু কালী মির্জা সামাজিক ক্ষেত্র ছাড়া টপ্পার টান প্রয়োগ করেছিলেন ধর্মমূলক গানেও। কালী মির্জা থেকেই শ্যামাসঙ্গীত সহ যাবতীয় ধর্মসঙ্গীতে টপ্পার প্রভাব এসে পড়ে। কালী মির্জা রচিত একটি টপ্পা যে আদতে প্রেম সঙ্গীত, তার বিচিত্র স্বরূপ ও সূক্ষ্ম গতিবিধি স্পষ্ট হয়ে উঠল রামনিধির গানে। ভালোবাসিবে বলে ভালোবাসিনে, আমার স্বভাব এই তোমা বই আর জানিনে, বিধু মুখে মধুর হাসি, দেখতে বড় ভালোবাসি, তাই তোমারে দেখতে আসি, দেখা দিতে আসিরে। নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশীয় ভাষা পুরে কি আশা, কত নদী সরোবর, কি বা ফল চাতকীর, ধারা জল বিনে কভু মিটে কি আশা, ধারা জল বিনে কভু মিটে কি তৃষা। নানান দেশে নানান ভাষা। এই গানটিতে মাতৃভাষার প্রতি রামনিধি গুপ্তের আত্যন্তিক প্রীতি প্রকাশ পেয়েছে। বাংলা ভাষায় স্বদেশী চিন্তার এটাই কি আদিতম স্ফুরণ? নিজের ভাষা, নিজের সংস্কৃতির প্রতি তার যে এই অনুরাগ, নবজাগরণের কালে একটি ধারায় তারও বহিঃপ্রকাশ আমরা দেখেছি। সেদিক থেকে নিধুবাবু ছিলেন রেনেসাঁসের প্রথম সন্তান। মধ্যযুগীয় গোষ্ঠী চেতনার ঊর্ধ্বে মানুষকে ব্যক্তি স্বাতন্ত্র্যে প্রতিষ্ঠিত করাই ছিল যেন তার টপ্পা রচনার লক্ষ্য। কিছু জনপ্রিয় টপ্পা গান যেমন নানান দেশে নানান ভাষা, পিরিতি না জানে সখী, আসিবে হে প্রাণ কেমনে এখানে, সখী কোথায় পাবো তারে, যারে প্রাণ সঁপিলে, যাও তারে কহিও সখী, আমারে কি ভুলিলে, আমি আর পারি না সাধিতে এমন করিয়ে, ভ্রমরারে কি মনে করি, আইলে প্রাণ নলিনী ভবনে, শুনো শুনো শুনোলো প্রাণ, কেন তুমি হও কাতর, ঋতুরাজ নাহি লাজ, একি রাজনীত।
ঋতুরাজ নাহি লাজ একি রাজনীত, ঋতুরাজ নাহি লাজ একি রাজনীত। কি চিত্র বিচিত্র কুসুম ঋতুর চরিত্র গুণ, মধুর বসন্ত ঋতু হে কান্ত যাবে কেমনে। একি তোমার মানের সময় সম্মুখে বসন্ত, শৈলেন্দ্র তনয়া শিবে সদা শিবে প্রদাভবে। অপার মহিমা তব উপমা কেমনে দিব, শঙ্করী শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে।